ডক্টর ইউনূসও বুঝতে পারছেন না যে তিনি একটা বিপ্লবী সরকার প্রধান। আমি বহুবার বলেছি, এটা ভাঙ্গা রেকর্ডের মতো শোনাবে এখন, যে এই যে শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে উনি শপথ নিলেন, তাকে এখনো ক্ষমতায় বসিয়ে রেখেছেন, যে জেনারেল ওয়াকারের এবং তার দলের লোকজন আয়নাঘর করলো, লোকজনকে গুলি করে পঙ্গু করলো, মেরে ফেললো, তারা এখনো দে আর কলিং দ্য শটস। বাংলাদেশের বুদ্ধিজীবীরা 1960-এর দশকে যে কথা বলতেন, সেটা যদি জনসাধারণ ছাত্র সমাজে শুনতো, তাহলে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না। আবার 2024 সালে আমরা ওই সুযোগটা আবার পেয়েছি। এলিটরা বলছে, আমাকে বহুবার বলেছে, আরে রাখেন আপনাদের ফালতু টক শো, আপনারা এই হাসিনাকে ফেলে দেবেন, হাসিনাকে ফেলে দেবেন, হাসিনা আরো 20 বছর থাকবে, তারপর তার ছেলে আসবে, তার ভাতিজা আসবে, এই হাসিনা তন্ত্র থেকে দেশ বের করতে পারবেন না। দে আর প্রুভেন রং। এই ইয়াং ছেলে পেলে 20-25 বছর বয়স নন এলিটস, রিক্সাওয়ালা সাধারণ লোকজন সেই সরকারকে ফেলে দিয়েছে। এখন মাস সোসাইটির থেকে যদি আমরা একটা পিপল ওরিয়েন্টেড সোসাইটির দিকে যেতে পারি, কিন্তু মুশকিলটা হচ্ছে কি, ওই যে জি ফার্ডিন্যান্ড ভাই। টনিস, আমি শেষ করছি, আমি 5 মিনিটেই, একটু হেভি হচ্ছে বোধহয়। ফার্ডিন্যান্ড টনিস উনি একটা বই লিখেছিলেন, এই যে গেমেন শেফট এন্ড গেজেল শেফট। গেমেন শেফট হচ্ছে রুরাল কমিউনিটি, এন্ড গেজেল শেফট হচ্ছে আরবান সোসাইটি। আমাদের প্রথমেই বুঝতে হবে, ইকোনমিস্ট এন্ড প্ল্যানার্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটরদের, যে আমাদের বাংলাদেশটা এখনো কিন্তু একটা রুরাল কমিউনিটি। আপনি গুলশানের মোস্ট পশ ড্রয়িং রুমেও দেখবেন এই যে কৃষক প্রজা দের কালচারটা ওখানে রয়ে গেছে। জমিদার, উনি ফিউডাল লর্ড, তার রাত 11টার সময় যদি আপনি গুলশানে একটা বড় পলিটিশিয়ান বা নেতার বাড়িতে যান, দেখবেন যে ড্রয়িং রুম গিজ গিজ করছে, বিভিন্ন লোক কাগজপত্র নিয়ে বসে আছে, কারো চাকরি, কারো ট্রান্সফার, কারো জমি উদ্ধার, কেউ হুম। কোনো ব্যবসা বাণিজ্য, ছেলের চাকরি। তার মানে পেট্রন ক্লায়েন্ট রিলেশনটা রয়ে গেছে। এবং রুরাল কমিউনিটি, নেতা যাকে বলবেন ভোট দিতে, সে তাকে ভোট দেবে, তার নিজস্ব কোনো ওপিনিয়ন নাই। এই ওপিনিয়নটা হয় একটা আরবান সোসাইটিতে, ওয়ার পিপুল চ্যালেঞ্জ এভরিথিং। আমাদের দেশে চ্যালেঞ্জ করলেই বলবে লোকটা বেয়াদব। এই কালচারের ব্যাপারটা যদি আমাদের ডেভেলপমেন্ট, যারা এখন সরকারে বসে আছে, তারা ইকোনমিক্স এর ব্যাপারে কিন্তু আমি খুবই আশাবাদী, যে এই যে 14.5 থেকে প্রায় $20 বিলিয়ন রিজার্ভ এসেছে 1.5 মাসে, 1.5 মাসেরও কম। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য। কিন্তু ওই যে ইনফ্লেশনের কথা বললেন, ওটা কমছে না, করাপশন কমছে না, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, যেটা একজন বক্তা বললেন, যেই আর 2-3 মাসের মধ্যেই কিন্তু চাঁদাবাজি এবং এই ধান্দাবাজি শুরু হয়ে যাবে। আমি ব্যারিস্টার সারওয়ার যে কথাগুলো বলেছেন, আমি বলছি না উনি আমার কথা শুনে বলছেন। হি ইজ এ রেসপেক্টেবল ম্যান, আই রেসপেক্ট হিম, আই লাইক হিম, আই লাভ হিম। উনি ঠিক আমি যে কথাগুলো গত এই 1 মাস যাবৎ বলে আসছি, যে এটা একটা বিপ্লবী সরকার, এবং যা যে ছাত্র সমন্বয়করা, তারাও বুঝতে পারছে না যে বিপ্লবী সরকার। আনফর্চুনেটলি আইরনি হচ্ছে, ডক্টর ইউনূসও বুঝতে পারছেন না যে তিনি একটা বিপ্লবী সরকার প্রধান। আমি বহুবার বলেছি, এটা ভাঙ্গা রেকর্ডের মতো শোনাবে এখন, যে এই যে শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে উনি শপথ নিলেন, তাকে এখনো ক্ষমতায় বসিয়ে রেখেছেন, যে জেনারেল ওয়াকারের এবং তার দলের লোকজন আয়নাঘর করলো, লোকজনকে গুলি করে পঙ্গু করলো, মেরে ফেললো, তারা এখনো দে আর কলিং দ্য শটস। দ্যার ইজ অ্যাকচুয়ালি এ ডায়ার্কি ইন বাংলাদেশ। দ্বৈত শাসন চলছে। ডক্টর ইউনূসকে আমি বলি, আপনি যতদিন ওই জিডিপি ট্র্যাপ এবং থেকে বেরোতে না পারেন, আর এই যে দ্বৈত শাসন থেকে যতদিন বেরোতে না পারবেন, ততদিন কিন্তু বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছাবে না। আমাদের রিজার্ভে যদি এখন $200 বিলিয়ন আসে, তার ক্রিমটা খেয়ে ফেলবে সালমান রহমানদের মতো লোক। এক সালমান রহমান গেছে, হাজারো সালমান রহমান গ্রিন রুমে বসে আছে। ওদেরকে জি। যদি ধরতে না পারেন, প্রায়োরিটাইজ যদি করতে না পারেন, যেমন ট্রাফিক এর ব্যাপারে যেটা বললেন, যে রাস্তা নাই, গাড়ি বৃদ্ধি পাচ্ছে, এবং যেখানে বিটিএতে বিআইটিএতে 11,000 লোক দরকার, সেখানে 900 লোক কাজ করে। আর যেখানে কোনো লোকের দরকার নাই, এই যে সরকারি কর্মচারীদেরকে গাড়ি দিচ্ছেন, অফিসারদের গাড়ি, তাদের ড্রাইভার থাকবে, সরকারি বেতনে ড্রাইভার, গাড়ি, তেল, এইটা একমাত্র প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এনজয় করতে পারেন। কোন মন্ত্রী,
কোনো সেক্রেটারি, কোনো জেনারেল, কেউই ভিআইপি না। তুমি গাড়ি কিনতে পারো, নিজের গাড়ি নিজে চালায় যাও, নাহলে রিক্সায় যাও, স্কুটারে যাও, পাবলিক ট্রান্সপোর্টে যাও। তোমাকে অফিসে নেওয়ার দায়িত্ব সরকারের না। তোমার চাকরি দিয়েছি, সকাল 9টায় যদি অফিসে আসতে না পারো, একদিন, 2 দিন, তৃতীয় দিন তোমার চাকরি নাই। এটা ইনশিওর করতে হবে। শুধু আমাদের, আমি আধা 1 মিনিট বলছি, খরচ কমাতে হবে, সরকারের ব্যয় কমাতে হবে। ইকোনমিক্সটা বলবেন সরকার ব্যয় কমালে তো জনগণের আয় কমে যাবে। সরকারি যে ড্রাইভারকে চাকরি দিয়েছে, মনে করেন সরকারি খাতে যে পরিমাণ গাড়ি কেনা হয়েছে, এই গাড়ি মেরামতের জন্য বহু লোক চাকরি পাচ্ছে। তারা বলবে এই তো দেখেন সরকারের 40,000 গাড়ি আছে, এই গাড়িগুলা গ্যারাজে যায়, মেকানিকরা কাজ পায়, 1 লক্ষ লোক আয় করছে। এই যে 40,000 50,000 সরকারি ড্রাইভার আছে, এদেরকে আপনি উন্নয়ন খাতে নিয়োগ করেন বা বিদেশে এদের ওয়েজ আর্নার্স হিসেবে পাঠিয়ে দেন। বাংলাদেশ কান্ট হ্যাভ অ্যাফোর্ড টু হ্যাভ সাচ এ বিগ গভর্নমেন্ট। কিন্তু যেখানে গভর্নমেন্ট বড় করার কথা, উপদেষ্টা যেখানে কমপক্ষে 50 জন দরকার, সেখানে আপনি 12 জন উপদেষ্টা দিয়ে দেশ চালাচ্ছেন। এক একজনকে 4টা 5টা করে মন্ত্রণালয় দিয়ে দেখেছেন। আর আমরা তো খুব ইমোশনাল। এই যে 2-3 জন ছাত্রকে দিয়েছেন উপদেষ্টার দায়িত্বে, একজন যে মেজর হাফিজের মতো যে সিনিয়র পলিটিশিয়ান, উনি বলছেন কিসের উপদেষ্টা ফেরেশতা, সবই ছাত্র সমন্বয়কদের দিয়ে উপদেষ্টা গঠন করতে হবে। উইথ ডিউ রেসপেক্ট টু মেজর হাফিজ, আপনি কি অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন, গভর্নমেন্ট বোঝেন? এখানে একটা 20 বছরের 22 বছরের ছেলে যতই ব্রিলিয়ান্ট হোক, তাকে আপনি এখন ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য তাকে মন্ত্রী বানাবেন, তাকে আপনি ল মিনিস্টার বানাবেন, একজনকে এডুকেশন মিনিস্টার বানাবেন, তাহলে কি দেশ চলবে? এইটাই হচ্ছে আমাদের সেন্স অফ জি, প্রায়োরিটি। মানে আপনার কথা যতটুকু বোঝা যাচ্ছে যে এটা যতটা না বিপ্লবী সরকার, তার চেয়ে বেশি আবেগী সরকার হয়ে যাচ্ছে, মানে আবেগী, ব্যাপারটা এবং হচ্ছে। তারা নিজেদেরকে নির্বাহী সরকার মনে করছে। দেশের দরকার 5 বছরের জন্য একটা স্থায়ী রেভলিউশনের সরকার। ব্যারিস্টার সারওয়ার এবং আমি একই কথা বারবার বলে আসছি, যেখানে কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে, সিস্টেম অফ গভর্নমেন্ট চেঞ্জ করতে হবে। আমি মনে করি উই নিড এ প্রেসিডেন্সিয়াল ফর্ম, প্রপোর্শনের। এটি সঠিক যে এই সরকারের নেতৃত্ব, বর্তমানে যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন, তার নেতৃত্ব নিয়ে এই পর্যন্ত আমার জানা মতে মানে ওনার কম্পিটেন্সি নিয়ে জি, একটা মানুষ প্রশ্ন তোলেনি। আমারও নেই। তো ওনার রিক্রুইটমেন্ট নিয়ে, ওনার আশপাশ নিয়ে সবার অবজেকশন আছে। ওনার যে চাঞ্চল্যতা, ওনার সরকারের যে অ্যাক্টিভিটি, ওনার সরকারের যে যা করার কথা ছিল এই সময়ের মধ্যে তা করতে পেরেছে কিনা, এইসব প্রশ্নে যথেষ্ট প্রশ্ন তুলছে বা I'm উঠছে। just complete for এগুলিকে 30 seconds. I হুম, finish in 30 seconds. জি, Dr. Yunus is a competent man, honest man, and knowledgeable. ভালো ইকোনমিস্ট। কিন্তু উনি যে জিনিসটা বুঝতে পারছেন না বা বুঝেও বুঝতে চাইছেন না, যে ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড গুড ফরেন পলিসি আর নট গুড এনাফ টু সাস্টেইন। আপনি ভারতকে যে এইভাবে কথাবার্তা বলেছেন, যে আপনারা হাসিনাকে যখন আমরা ফেরত চাইবো দিতে হবে, আর ইতিমধ্যে হাসিনার মুখ বন্ধ রাখতে হবে, এবং আপনাদের আমরা ইলিশ মাছ দিতে পারবো না। ইলিশ মাছ হচ্ছে সিম্বল, মানে আপনাদের দৌরাত্ম আমরা রাখবো না। এটা যে বলে দিচ্ছেন, কনভে করেছেন খুব সুন্দরভাবে। এই সুন্দর, ওই যে অর্ডিনারি গ্রামীণ চেকের পাঞ্জাবি পড়া একটা ওয়েস্ট কোস্ট পড়া ভদ্রলোক, মৃদুভাষী ভদ্রলোক, যে কঠিন ভাষায় ভারতকে কথা বলছে, যে জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পর্যন্ত বলছে আমরা বাংলাদেশের সঙ্গে একটা ব্যালেন্স, সৌহার্দ্যমূলক রিলেশনশিপ চাই। দ্যাটস নট ইনাফ, ইন্ডিয়া ইজ এ প্রাইম সাসপেক্ট। 2 নম্বর কথা হচ্ছে, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি, ডক্টর ইউনিস নেগলেক্ট করেছেন কোন জিনিসটা, হোম মিনিস্ট্রি আর ল মিনিস্ট্রি। আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে কঠিন ডান্ডাওয়ালা লোক দিয়ে ডান্ডাওয়ালা ডিসিশন নিতে হবে। আইনের জন্য আপনি যাদেরকে ধরছেন, তাদের অলরেডি বিচার শুরু হওয়া উচিত ছিল। জেনারেল ওয়াকার 400-500 লোককে শেল্টার দিয়েছেন, কাদের দিয়েছেন কাদের ছেড়েছেন সরকার জানে না। এদেরকে তো জেলে পুরে বিচার করা উচিত ছিল। এই যেগুলাকে ধরা হয়েছে, একটাকেও ক্লাস না দিয়ে অর্ডিনারি কোর্টে বিচার করে 20, 30, 40, 50 বছরের জেল, যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, যার যা প্রাপ্য সেটা নিশ্চিত করতে হবে একটা ট্রাইব্যুনালের মাধ্যমে। এবং এই ল মিনিস্ট্রির সাথে সাথে হোম মিনিস্ট্রি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিক করতে হবে যে করাপশনে ধরা পড়লেই কিন্তু তোমার 25 বছরের জেল হবে। ওরকম একটা ব্যাপার করেন, এরকম চাঁদাবাজি। বিপ্লবী কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি, আর অনেক লম্বা হয়ে গেছে অনুষ্ঠানটা। আমি জানি যে আপনারা আজকে আলোচক বেশি, তবে আমি কয়েকজন দর্শককে যুক্ত না করলেই নয়। এরপরে আপনারা
অনেক গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে কথা বলার কথা ছিল, একটু লম্বা সময় মনে হয় না অত সময় পাবো। আপনারা হয়তো সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট করে এক একজন বলবেন। এই সাগর ভাই, আমি আমি স্যারের কথায় একটা লাইন শুধু অ্যাড করি, হুম, যে এই এনজিও গ্রামীণ সরকার হুম, বুঝতেই পারতেছে না তার একটা বিপ্লবী সরকার, এবং একটা ম্যান্ডেটের কথা বারবার আসে জনগণের। একটা বিপ্লব যখন সফল হয়, তার চেয়ে বড় ম্যান্ডেটের কি প্রয়োজন হয়? ঠিক। You have got the mandate as long time you require to fulfill the objectives of the revolution. Why don't you understand that? right. আপনার জি, why is the communication advisor, why is the communication advisor? সে দৌড়ে না কেন রাস্তায়? আপনি যদি একা না পারেন, বুড়ো লোক দেশের সব হলো হ্যাকার, আপনি আপনি ইয়াং মানুষ নেন, আরো ইয়াং মানুষ নেন, যে যারা দৌড়তে পারে, হোয়াট ইজ দ্য প্রবলেম, সেইখানে যেতে পারবে। আমি শুধু মেজর হাফিজের ব্যাপারে একটা কথা বলবো স্যার, এই লোকটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম। আমাদের এলাকা ভোলার, আমার বাড়ি পিরোজপুর। বাট যে যে আকাঙ্ক্ষায় আমরা একটা রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলাম, উনি এটা করেছিল, তার সমস্ত জুনিয়র অফিসারদেরকে সে বুকে চাকু মেরেছে, 200 লয়ার। যে আকাঙ্ক্ষায় সেই উদ্যোগটা নিয়েছিলাম, একটা জাতীয়তাবাদ যেখানে ভালো রাজনীতি হবে, উনি সেইটা বলছিল আমি সবকিছু করে দেবো। দিস বিট্রিয়ার, টেস্টেড বিট্রিয়ার, সে সমস্ত এই জুনিয়র অফিসার এবং যারা একত্রিত হয়েছিল একটা ভালো রাজনীতি করার জন্য, তাদের বুকে চাকু মেরে সে যায় স্ট্যান্ডিং কমিটিতে ঢুকছে। সে কি ধরনের নেতা? পরে তো মানুষ থাপড়াইতে চাইছিল, আমি সেটা থামাই রাখছি। আমি শুধু এইটুকু অ্যাড করলাম, তার তার কথা আগে শুনতাম, আমি তার কোনো কথা এখন শুনি না। এইরকম টেস্টেড বিট্রি আসে, এবং সেইখানে যাইয়া ইন্ডিয়াতে যে 2 মাস থেকে এসেছিল, এবং ইন্ডিয়ান ক্যাপসুল নিয়ে সে বাংলাদেশে আসছে। ধন্যবাদ।